ঠিক আছে। তো আমরা যদি দেখি অ্যাকচুয়ালি আমাদের ক্লাসে আসলে কি কি পড়ানো হয়েছে সেই টপিকগুলা যদি জাস্ট একটু বলি, একটু সবাই শুনেন। যদি এখানে কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে হচ্ছে কারেক্ট করে দিবেন। যদি কোনোটা পড়ানো হয়নি এরকম যদি হয়, বাট আমি বলতেছি পড়ানো হয়েছে, তাহলে সে বিষয়টা একটু ঠিক করে দিবেন। তো আমরা হচ্ছে আহ, গত ক্লাসে সম্ভবত আমরা হচ্ছে নোডাল অ্যানালাইসিসটা শেষ করেছি, এবং এর মধ্যে সুপার নোডও ছিল, এবং আমরা তারপরে হচ্ছে মেশ অ্যানালাইসিসটাও পড়েছি, তাই না? মেশ, তাই না? পনেরো হয় নাই স্যার এটা। মেশটা পড়াইছি তো মনে হয়, মেশটা একটু পড়াইছি না মেশ? স্যার সুবর্ণ বন্ধ পড়াইছে সর্বোচ্চ। মেশটা তো দেখানোর কথা, আমি তো এখানে লিখে রাখছি। আচ্ছা, আপনাদের কি মেশ পড়ানো হয় নাই? বাকি সবার কি মতামত একটু শুনি। জি স্যার, মেশ পড়ানো হয় নাই তো। আচ্ছা, স্যার মেশটা আবার পড়ালে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ওইটা পড়াই দিতে পারবো, সমস্যা নেই। মেশটা তাহলে আমরা একটু শুরু করছি। স্যার নেক্সটটা পড়ানো হয়েছে, হয়নি যে তা না, হ্যাঁ, পড়ানো হয়েছে। একটু জাস্ট আমাদের হালকা একটু আইডিয়া আছে আর কি। হ্যাঁ, আরেকবার একটু রিভিউ করে দিলে ভালো হয়। হ্যাঁ, ওটা আমি রিভিউ করে দিচ্ছি, ওটা সমস্যা না, বাট আমি এখানে লিখে রাখছিলাম তো। তো আমি পড়াইছি না এটা। স্যার, পড়ানো হয়েছে, খাতায় লেখা আছে। হুম, ঠিক আছে। সো দেখেন, আমরা মেশটা আরেকবার দেখাচ্ছি, তারপরে আসলে আমরা সুপার মেশটাও দেখাবো। তো আমরা যেসব জিনিসগুলো পড়ছি একটু ভালো করে খেয়াল রাখবেন। হুম। তো প্রথমে হচ্ছে কি যে আমরা আজকে যাব মেশে। তো আহ, আমরা নোডাল অ্যানালাইসিসে কি করেছিলাম? নোডাল অ্যানালাইসিসে হচ্ছে আমরা হচ্ছে কি করতেছিলাম, যে নোডগুলো বের করছিলাম, তারপর রেফারেন্স নোড আমরা হচ্ছে বের মানে রেফারেন্স নোড আমরা হচ্ছে সিলেক্ট করছি, এবং দেন নন রেফারেন্স প্রত্যেকটা আইডেন্টিক্যাল নন রেফারেন্স নোডগুলোতে আমরা কি করেছি, কেসিএল অ্যাপ্লাই করেছি, তাই না? প্রত্যেকটা নন আইডেন্টিক্যাল নন রেফারেন্স নোডগুলোতে আমরা কি করেছি, কেসিএল অ্যাপ্লাই করেছি। আচ্ছা, তো মেশে আমরা কি করব? মেশে আমরা হচ্ছে কি করব, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লুপ গুলো আমরা বের করব। ঠিক আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লুপ গুলো কি করব, আমরা বের করব প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লুপ। ঠিক আছে, সো এটা বলতে আমরা কি বুঝাচ্ছি? তো সাপোজ একটু চিন্তা করেন, একটা মিনিট। তো আমরা যদি বলি যে বললাম কি প্রত্যেকটা, আমাকে ফার্স্টে কি করতে হবে? আমি যদি প্রথমে বলি যে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল মেশ অ্যানালাইসিসের প্রসেস, ইন্ডিভিজুয়াল লুপ বের করতে হবে। তারপরে ইন্ডিভিজুয়াল লুপ আইডেন্টিফাই করতে হবে। আমি যদি এই সার্কিটের কথা চিন্তা করি, বা আমি ওইটাতে পড়ে যাই, এটাতে দেখি, বি নাম্বারটাতে একটু দেখি, আমরা তাহলে কোন সার্কিটটা দেখছি? আমরা এই সার্কিটটা দেখছি। ঠিক আছে, এই সার্কিটটা দেখছি। তাহলে আমরা কি লুপগুলো কিভাবে বের করতে পারি দেখেন? তাহলে আমরা বলতে পারি যে দেখেন এইটা একটা লুপ, এরকম ইন্ডিভিজুয়াল লুপ বলতে আমরা ছোট ছোট লুপ গুলা যেগুলো আছে সেগুলো, এইটা একটা লুপ। ঠিক আছে, তারপরে এইটা একটা লুপ, তারপর এইটা একটা লুপ, তারপরে এইটা একটা লুপ, তারপর এইটা একটা লুপ। তো আমাদের কাজ হচ্ছে এইটা, যে আইডেন্টিক্যাল যে লুপ গুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করা। এরপর কি করা হচ্ছে, প্রত্যেকটা লুপের জন্য কারেন্ট দিয়ে দেওয়া। ঠিক আছে, তাহলে অ্যাসাইন কারেন্ট ফর ইচ ইন্ডিভিজুয়াল লুপ, ইন্ডিভিজুয়াল অ্যাসাইন কারেন্ট। তাহলে কি বললাম? অ্যাসাইন কারেন্ট ফর
ইচ ইন্ডিভিজুয়াল লুপ। তাহলে আমরা কি করলাম, এইটা একটা লুপ ছিল, তাহলে আমরা এখানে একটা কি করব, একটা কারেন্ট অ্যাসাইন করে দিব। সাপোজ এটা কারেন্ট দিলাম আমরা হচ্ছে I1, এইটা একটা লুপ আছে, সো আমি এটাকে কারেন্ট অ্যাসাইন করে দিয়ে বললাম I2। এইটা একটা লুপ আছে, এটাকে কারেন্ট অ্যাসাইন করে দিলাম I3। এটা একটা লুপ, এটাকে কারেন্ট অ্যাসাইন করে দিলাম I4। এইটা একটা লুপ, এটাকে কারেন্ট অ্যাসাইন করে দিলাম হচ্ছে কি I5। যখন আমরা কারেন্ট অ্যাসাইন করে দিলাম, আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রত্যেকটা লুপগুলোতে যাতে আমরা কারেন্টের ডিরেকশনটা একই রকমই ধরি। মানে আমি যদি এই লুপের কথা চিন্তা করি, এই লুপে আমি কারেন্ট ডিরেকশন নিয়েছি হচ্ছে ক্লকওয়াইজ। সো আমাকে খেয়াল রাখতে হবে আমি প্রত্যেকটা লুপেও যাতে আমি সেম, দ্যাট মিনস ক্লকওয়াইজ কারেন্টের ডিরেকশনটা নেই। এটা যদি করেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। না নিলে যে হবে না এমনটা না, বাট নিলে আপনার কাজে সুবিধা হবে। যেহেতু আমরা বিগিনার, সো যেভাবে বলি ওইভাবে করলে অনেক ঝামেলা এড়াইতে পারবেন, ঠিক আছে, বা অনেক ঝামেলার সম্মুখীন আপনাকে হতে হবে না। তাহলে আমরা কি করলাম, অ্যাসাইন কারেন্ট ফর ইচ ইন্ডিভিজুয়াল লুপ। এরপর কাজ হচ্ছে কি, আমরা কেভিএল অ্যাপ্লাই করব ফর ইচ লুপ। কেভিএল অ্যাপ্লাই ফর ইচ ইন্ডিভিজুয়াল লুপ। তাহলে প্রত্যেক ইন্ডিভিজুয়াল লুপ, তাহলে আমরা যদি প্রত্যেকটা লুপে কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো, অনেকগুলো ইকুয়েশন পাবো, ঠিক আছে, যতগুলো লুপ ততগুলো ইকুয়েশন পাবো। তারপর আমরা যদি সলভ করি, সলভ সাইমultaneous ইকুয়েশন, সলভ সাইমultaneous ইকুয়েশন, আমরা যদি ইকুয়েশন গুলোকে সলভ করি তাহলে আমরা কি পাবো, এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কারেন্টের ভ্যালুগুলো, যে কারেন্টের ডিরেকশন গুলো আমরা ধরেছি বা যে কারেন্ট গুলো আমরা অ্যাসাইন করেছি প্রত্যেকটা লুপে, সেই কারেন্টের ভ্যালুগুলো আমরা পাবো। যদি আমি সাইমultaneous ইকুয়েশন গুলো সলভ করি, দেন উই ক্যান গেট কারেন্ট ভ্যালু, এই আর কি। তো এইভাবে আমরা হচ্ছে কে মেশ গুলো অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। তো আমি যদি এইখানে মেশটা অ্যাপ্লাই করি, যেমন ধর এখানে লুপ যে ওয়ানটা আছে, ফর লুপ ওয়ানের জন্য যদি আমি হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি আসতেছে, আমি যদি 5 ওহম থেকে স্টার্ট করি তাহলে আমার ইকুয়েশন আসবে কত, দেখেন আমার কেভিএলটা কি, কেভিএল হচ্ছে অ্যারাউন্ড সামেশন অফ দা ভোল্টেজেস অ্যারাউন্ড আ ক্লোজ পাথ ইজ ইকুয়াল টু 0, তাই না, ইজ ইকুয়াল টু 0। জি স্যার। হ্যাঁ, একটু রেসপন্স করবেন, রেসপন্স করলে আমার সুবিধা হয়। সো তাহলে আমার কি সামেশন করতে হবে, ভোল্টেজ সামেশন করব। তাহলে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু IR, তার মানে ভোল্টেজ হচ্ছে কি কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফল। তাহলে এইখানে যদি আমি ভোল্টেজটা বের করতে চাই ফর দিস 5 ওহম, তাহলে কি করতে হবে, এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে সেইটার সাথে আমার গুণ করতে হবে অর রেজিস্টিভিটি দ্বারা বা রেজিস্ট্যান্স দ্বারা। তাহলে কিরকম হচ্ছে, তাহলে আমরা যদি 5 ওহমের জন্য ভোল্টেজ চিন্তা করি তাহলে 5, এই যে এখানে রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট, তারপর রেজিস্ট্যান্স হচ্ছে 5 এবং এর মধ্যে দিয়ে আমার কারেন্ট যাচ্ছে কত, I1। I1। তাহলে আমরা এইটার তার মানে এই 5 ওহমের মধ্যে যে ভোল্টেজটা সেটা কত, 5 5 I1। হ্যাঁ, ঠিক সিমিলারলি এখন 1 ওহমের জন্য, 1 ওহমের জন্য যেটা হচ্ছে দেখেন, এই 1 ওহমের কথা যদি আমি চিন্তা করি, ধরেন এই রেজিস্ট্যান্সটা আমি এখানে রাখছি, এইটার মধ্য দিয়ে এই লুপের, এই একটা লুপের I1 ফর লুপ 1, এই লুপের মধ্য দিয়ে আমরা কারেন্ট অ্যাসাইন করছি I1। সো যদি আমি এই ডিরেকশনে একটু চিন্তা করি তাহলে দেখেন এই 1 ওহমের মধ্যে আমার হচ্ছে I1টা কারেন্ট যাচ্ছে এই ডিরেকশনে, আবার এই 1 ওহমটা লুপ 3 এর মধ্যেও পড়ে গেছে। সো আমি যদি এই ডিরেকশনটা চিন্তা করি তাহলে আমার দেখা যাচ্ছে I3 কারেন্টটা যাচ্ছে তার বিপরীত সাইডে। বোথ I1 and I3 are in reverse direction with respect to each other। আচ্ছা, এটা গেল।
তাহলে আমরা এখন কি করতে পারি, যেহেতু আমরা এখন লুপ 1 এর জন্য ইকুয়েশন লিখছি, সো লুপ 1 এর জন্য যে কারেন্টটা দেওয়া হয়েছিল সেটি হচ্ছে I1। সো আমরা I1 কে প্রাধান্য দেব। সো কি করব, এখানে আমি রেজিস্ট্যান্সের ভ্যালু 1 এর জন্য 1 লিখলাম, লুপ 1 এর জন্য ইকুয়েশন লিখছি, সো লুপ 1 এর জন্য যে কারেন্টটা সেটা হচ্ছে I1, সো আমরা I1 কে প্রাধান্য দিব। সো এই কারণে আমি লিখছি I1, আর এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছিল I3, যেহেতু রিভার্স ডিরেকশনে এই কারণে আমরা I3 লিখছি। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা জি, স্যার। এর এর জন্য যে ভোল্টেজ সেটা আমরা বের করে ফেললাম। এরপর সিমিলারলি 8 ওহমের জন্য যদি আমি লিখি, তাহলে 8 ইনটু I1 মাইনাস I2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তাহলে এটাকে যদি আমি আরেকটু সিম্পলিফাই করে লিখি, তাহলে আসতেছে হচ্ছে 5I1 প্লাস I1 মাইনাস I3 প্লাস 8I1 মাইনাস 8I2 ইজ ইকুয়াল টু 0। আলটিমেটলি আমার হচ্ছে 5I1, তারপর 6, তারপর হচ্ছে 8, তার মানে হচ্ছে 14I1, then minus 8I2, then minus I3 is equals to 0. ইকুয়েশন 1। কথা বোঝা গেছে? জি স্যার। তাহলে আমরা সিমিলারলি যদি লুপ 2 এর জন্য আমরা চিন্তা করি, লুপ 2 এর জন্য, লুপ 2 হচ্ছে এইটা, তাহলে আসবে কত, 8I1, সরি I1 হবে না, এই যে এটার জন্য আমরা চিন্তা করছি 8 ওহমের জন্য। সো এখানে আসবে হচ্ছে 8, যেহেতু ওর মধ্য দিয়ে দুইটা কারেন্ট যাচ্ছে, সো এখানে একটু চিন্তা করতে হবে, যেহেতু আমরা লুপ এটা 2 হবে এর, I1 মাইনাস I2। না I1 মাইনাস I2 হবে না, আমরা এখানে সরি I2 মাইনাস I1। I2 মাইনাস I1 হবে, কারণ আমরা হচ্ছে লুপ 2 এর জন্য আমরা ইকুয়েশন বের লুপ করছি। 2 এর জন্য, হ্যাঁ। লুপ 2 এর জন্য ইকুয়েশন বের করছি, সো আমাকে প্রাধান্য দিতে হবে লুপ 2 এর জন্য যে অ্যাসাইন কারেন্ট সেটাকে। সো লুপ 2 এর জন্য অ্যাসাইন কারেন্ট হচ্ছে I2, তো এই জন্য I2, তারপরে মাইনাস দিব I1। ঠিক আছে? কারণ আপনি যদি খেয়াল করেন এই টর্মের মধ্য দিয়ে I2 দিকে কারেন্ট যাচ্ছে, I2 যাচ্ছে উপরের দিকে, এবং I1 এর যে কারেকশন সেটা হচ্ছে নিচের দিকে, যেহেতু বোথ আর ইন রিভার্স ডিরেকশন, সো আমরা মাইনাস ইউজ করছি। এই তারপরে আসবে হচ্ছে এই 4 ওহমের জন্য বলেন, 4 এর জন্য কি হবে, I2 মাইনাস I3। 4I2 মাইনাস I3, 4I2 মাইনাস I3, তারপর 7 I2 I2 মাইনাস I4। I2 মাইনাস I4, আর আছে? না স্যার। আর নাই, সো 0। সো এখন আমরা কি করব, এটাকে ইয়া করি, 8I2, 8I2 মাইনাস 8I1 প্লাস 4I2 মাইনাস 4I3 প্লাস 7I2 মাইনাস 7I4 ইজ ইকুয়াল টু 0। আলটিমেটলি যেটা হবে যে মাইনাস 8I1 চলে আসলো, তারপরে 8I2, তারপরে 12 আর সাথে হচ্ছে 19I2 প্লাস 19I2, তারপরে হচ্ছে মাইনাস 4I3 মাইনাস 7I4 ইকুয়ালস টু 0। ঠিক আছে? জি স্যার। তাহলে এইভাবে করে আমরা হচ্ছে এইটা আমরা পুরোটা সলভ করে দেখাবো, তাহলে আমাদের কেভিএলটা হয়ে যাবে। সো এইটা একটু আমরা দেখি। এরপরে হচ্ছে হুম, এরপর হচ্ছে আমাদের লুপ 3, ফর লুপ 3। যদি লুপ 3 এর জন্য চিন্তা করি, লুপ 3 এর জন্য, তাহলে কি হলো যে লুপ 3 এর জন্য চিন্তা করি, তাহলে 4 ওহমের জন্য আগে চিন্তা করি, 4I3 মাইনাস I2, প্লাস I2 তারপর প্লাস 1 প্লাস 1 I3 মাইনাস I1 প্লাস 2 I3 মাইনাস I5 প্লাস 3 I3 মাইনাস I4 I3 I3 মাইনাস I4। আছে আর নাই? না স্যার।
ওকে, সো এটাকে একটু আমি ভেঙে লিখি। সো এখানে আসবে হচ্ছে 4i3 minus 4i2 plus i3 minus i1 plus 2i3 minus 2i5 plus 3i3 minus 3i4 is equal to 0। একটু খেয়াল করেন, আমি একটু একটু এখানে i5 চলে আসছে, তো একটা জিনিস খেয়াল করি, ধরুন তাহলে i5টা কি এই লুপের না? একটু আমরা একটা জিনিস খেয়াল করেন, একটু i5 চলে আসছে তো। এখন দেখেন মানে জি i5 স্যার। এর আমরা i5 আসুক সমস্যা নেই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন i5 এর যে কারেন্টটা সেটা কি এটা না? হ্যাঁ, 1 এম্পিয়ার। হ্যাঁ 1 এম্পিয়ার। এখন দেখেন স্যার এই আমরা লুপে মানটা বসাই দিব? মানটা বসাই দিলেই হবে, কারণ কি দেখেন এই লুপে তো আমি যখন কেভিএল অ্যাপ্লাই করছি, দেখেন হুম। আমরা যখন নোডাল অ্যানালাইসিস করছিলাম, আমরা কোন একটা নোডে মানে কেসিএল অ্যাপ্লাই করতাম না। কারণ কি, যে ধরেন যে আমার আসলে প্রত্যেকটা নোডে আমার হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করার কারণটা ছিল যে ভোল্টেজ বের করা, তাই না? তো কোন কোন নোডের ক্ষেত্রে আমরা দেখে বলতে পারতাম যে এই নোডের ভোল্টেজটা কত, তাই না? গত জি ক্লাসে স্যার। করাইছি। তো কোন কোন নোডের ক্ষেত্রে আমরা দেখে বলতে পারতাম যে এই নোডে ভোল্টেজ কত। তো ওই নোডে যদি আমি দেখে ভোল্টেজ বের করে ফেলতে পারতাম, তাহলে কিন্তু ওই নোডের জন্য আমরা কি করতাম না, কেসিএল টা অ্যাপ্লাই করতাম না, তাই না? ঠিক তেমনি জি স্যার। ভাবে এইখানে দেখেন আমরা যদি এই লুপের কথা চিন্তা করি, এই লুপ আমার মেইন হচ্ছে যে কারেন্ট বের করা। তো এই লুপে কি আমার কারেন্ট বের আমি দেখে বলতে পারছি না? এই কারেন্টটা কিন্তু হ্যাঁ স্যার। i5 যেটা সেটা কিন্তু এই যে এইভাবে চলে আসছে। সো আমি যদি এই ডিরেকশনটা বলি তাহলে i5 টা কিন্তু এইদিকে, যেটা এর মধ্যে দিয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি এই i5 এর যে কারেন্ট এবং এইটার যে কারেন্ট সেটা একই রাস্তায় দিয়ে যাচ্ছে এবং তাদের ডিরেকশনটা কি একই। সো আলটিমেটলি i5 ইকুয়ালস টু হোয়াট? 1। 1। ক্লিয়ার? সো এখানে জি আপনি স্যার। তাহলে এখানে আমাকে আর কেভিএল অ্যাপ্লাই করতে হবে না এই লুপের জন্য, কারণ আমি কারেন্ট তো অলরেডি আমি জেনে গেছি, দেখে বোঝা যাচ্ছে। সো এখানে i5 এর জন্য আমি ডিরেক্ট 1 বসাইতে পারি। তাহলে এখানে আসতেছে হচ্ছে আপনার i1 যদি বলি এখানে কই লুপ 3। আচ্ছা লুপ 3। ওকে, সো এখানে আসতেছে -i1, তারপর হচ্ছে -4i2, তারপর হচ্ছে 4i3, 5 6 7 10i3 প্লাস 10i3 -3i4। আর যেহেতু i5 ইকুয়ালস টু 1, সো এখানে আসবে -2, সো এটাকে ওই পাশে নিয়ে গেলে আসবে 2। এটা হলো আমার 3 নাম্বার ইকুয়েশন। বুঝা গেছে? সো আমরা যদি লুপ 4 এর কথা এখন চিন্তা করি। হ্যাঁ, আচ্ছা। সো আমরা যদি লুপ 4 এর কথা চিন্তা করি, দেখেন আমরা ফার্স্টে 7 ওহম থেকে স্টার্ট করছি, তাহলে কি হবে? 7 বলেন, 7। লুপ 4 এর জন্য স্যার, হ্যাঁ লুপ 4। লুপ 4 এর জন্য হচ্ছে 7i4 minus i2 i4 minus i2 হুম, প্লাস, plus আচ্ছা বলো। 8 7 এই তো নাই, 6 সিরিয়ালি যান নাহলে আপনি ভুলে যাবেন। আমি যে কারেক্টলি আমি বলি, ডিরেকশনটা আচ্ছা তাহলে দিচ্ছি। 3i4 minus i3 হুম প্লাস 6i4, হুম শুধু i4 স্যার, হ্যাঁ। ইজ সো ইকুয়াল টু 0। হ্যাঁ, থ্যাংক ইউ। সো যেটা বলতেছি যে সিরিয়ালি যাবেন, না হলে আপনি কোনটা বাদ রাখছেন কোনটা বাদ ফেলে দিবেন, এটা আপনার জন্য মনে রাখা কষ্টকর হবে। তো এটাকে যদি আমি একটু মডিফাই করে লিখি তাহলে 7, সিম্পলিফাই করে লিখি 7i4 7i2 প্লাস 3i4 3i3 প্লাস 6i4 is equals to 0। আলটিমেটলি -7i2 -3i3 এবং 7 আর 3 10 আর হচ্ছে 6, দ্যাট মিনস 16i4 is equals to 0। সো আমরা চারটা ইকুয়েশন পেলাম, এই 1 2 3 4 চারটা ইকুয়েশন, এবং চারটা ইকুয়েশন যদি আমরা সলভ করি আলটিমেটলি আমরা i1 i2 i3 এবং i4 এই চারটা ভ্যালু আমরা বের করতে পারবো। তো এই ধরনের ইকুয়েশন গুলো যেমন
একটা সাইমultaneous ইকুয়েশন হাতে কলমে সলভ করা কিন্তু ডিফিকাল্ট। সো আমরা ক্যালকুলেটরের সাহায্য নিতেই পারি, ঠিক আছে, সলভ করার জন্য। তো আপনারা কি জানেন যে ক্যালকুলেটরে কিভাবে সলভ করা যায়? স্যার আমি পারি না স্যার। আচ্ছা, তাহলে যারা পারেন না তাদেরকে আমি হচ্ছে নেক্সট ফিজিক্যালি ক্লাসে আমরা দেখাই দেবো, ঠিক আছে? আপাতত আমরা এগুলো শিখি, ওকে স্যার। নেক্সট ফিজিক্যাল ক্লাসে দেখাই দেবো। এটা একটু মনে রাখবেন, মনে করাই দিয়েন আমাকে, তাহলে আমি দেখাই দিব। তাহলে এইগুলো অ্যাকচুয়ালি স্যার আমরা, আরেকবার একটু হ্যাঁ বলেন। স্লাইডটাতে, আগের স্লাইডটাতে একটু লেখা বাকি ছিল স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ নিয়ে আসছি, দেখেন। জি স্যার, হয়েছে স্যার। ওকে, থ্যাংক ইউ। সো আমরা যেটা এখন করব যে আমরা কিন্তু আলটিমেটলি আলহামদুলিল্লাহ যে মেশটা ঠিকঠাক মতো আম, শিখতে পারছি। দেখবেন মেশ মেশ অনেকে এখনো দেখবেন যে হয় কি যে বের হয়ে গেছে অনেকেই, আপনাদের বিএসসি শেষ কিন্তু স্টিল মেশ ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারছে না। এটা অনেক বড় একটা ত্রুটি। হ্যাঁ, এটা ত্রুটি, এটা ত্রুটি ছাড়ানো কিছু না। কারণ মেশ ঠিক মতো অ্যাপ্লাই করতে না পারলে আসলে সার্কিট পরে মজাও পাবেন না, আসলে শিখতেও পারবেন না। জাস্ট হচ্ছে নাম কাওয়াস্তে হচ্ছে কোর্সটা করা আর কি। তো আমার মনে হচ্ছে যে আপনারা মেশটা শিখতে পারছেন এই। সো যেভাবে পড়াইছি আশা করি আপনারা বুঝতে পারছেন। সো মেশটা আমরা বলে ফেললাম। তো এখানে ওই যে যেরকম মেশের যে স্টেপস গুলো আছে সেই স্টেপস গুলো এখানে লেখা আছে। আমার মনে হয় আমি যে স্টেপস গুলো লিখে দিয়েছি একটু ভেঙে ভেঙে, সেটা আপনাদের জন্য উপকারী হয়েছে। তো দেখেন আমরা এখন আমরা কিন্তু কঠিন একটা সার্কিটের জন্য হচ্ছে মেশ অ্যাপ্লাই করে দেখাইলাম। সো ও আমরা হচ্ছে আরো কিছু প্র্যাকটিস করব, বাট ওটা হচ্ছে নেক্সট ফিজিক্যাল ক্লাসে প্র্যাকটিস করবো। আমি আপনাদেরকে আজকে কিছু টেকনিক গুলো সম্বন্ধে একটু ধারণা দিয়ে দিই আর কি। আর কিছু এক্সাম্পল বলে দিই, এক্সাম্পল গুলো অ্যাকচুয়ালি সলভ করবেন। যেমন এক্সাম্পল 3.5 এইটা সলভ করবেন। কি করতে বলা হয়েছে আমি একটু হিন্টস দিচ্ছি। এখানে বলা আছে যে এই ফিগারের জন্য আপনার হচ্ছে ব্রাঞ্চ কারেন্ট বের করতে হবে। তো ব্রাঞ্চ কারেন্ট বলে দিছে যে আপনার এগুলা কিন্তু দেখেন আপনাকে কিন্তু এইগুলা এই যে এই কারেন্টের ডিরেকশন গুলো কিন্তু দেওয়া থাকবে না, ঠিক আছে? এগুলো আপনাকে ধরে নিতে হবে, এগুলো দেওয়া থাকবে না। এই লুপের মধ্যে যে কারেন্ট এগুলো দেওয়া থাকবে না, এগুলো আপনি কিভাবে অ্যাপ্লাই করছেন সেটা আপনার উপরে। তো বলছে যে এখানে একটা সার্কিট দেওয়া আছে এবং বলছে ব্রাঞ্চের কারেন্ট এটা হচ্ছে I1, এটা অবশ্যই দেওয়া থাকবে। এই I2 এবং I3 বের করতে বলা হয়েছে। তো আপনার কাজ হচ্ছে মেশ অ্যাপ্লাই করে ইকুয়েশন গুলো করা। দেন ইকুয়েশন গুলো যদি ধরেন আপনি যদি এইভাবে মেশ অ্যাপ্লাই করেন তাহলে দুইটা ইকুয়েশন আসবে দুইটা লুপের জন্য, এবং দুইটা ইকুয়েশন যদি আপনি সলভ করেন তাহলে I1 এবং I2 এর ভ্যালু বের করতে পারবেন। এখন আপনার কাজ হচ্ছে এই যে এখানে যে জিনিসগুলো বের করতে বলা হয়েছে সেটা। তাহলে দেখেন এখানে যে জিনিসগুলো বের করতে বলা হয়েছে, তাহলে দেখেন আমি যে I1টা বের করছি, এবার এই ক্যাপিটাল ওয়ান দুইটাই সেম না? জি স্যার। তার মানে আমি যে I1টা বের করছি ইজ ইকুয়ালস টু I1। সো I1 এর ভ্যালু বের হয়ে যাবে। তারপর I2 এবং ক্যাপিটাল I2 বোথ আর সেম। এখন প্রবলেমটা হয়ে যাবে আপনার হচ্ছে I3 এর ক্ষেত্রে। I3টা খেয়াল করেন, I3টা হচ্ছে নিচের দিকে। তো I3টা অ্যাকচুয়ালি কি একটু খেয়াল করেন যে যেহেতু I3 এই দিকে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে I3। আমরা যদি লুপ ওয়াইজ চিন্তা করি I1 এর কারেন্ট ডিরেকশন ছিল এদিকে, আবার এইদিকে ছিল I2। সো আমরা কিভাবে করতে পারি, বের করতে পারি? সো এটা হবে I1 মাইনাস I2। I1 মাইনাস I2। সো কিভাবে করতে পারি? I3 ডিরেকশনটা ছিল নিচের দিকে, সো ওইটাকে আমরা যদি প্রাধান্য দেই তাহলে এইটার মধ্যে দিয়ে যেহেতু এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে যেহেতু দুইটা লুপে কারেন্ট যাচ্ছিল, সো I3 যেটা আমরা বের করব সেটা নিচের দিকে। সো আমরা নিচের দিকেটা যদি প্রাধান্য দেই তাহলে সেটা কোনটা? I1। সেটা হচ্ছে আমাদের I1। সো I1 মাইনাস যেহেতু উল্টা দিকে, সো মাইনাস I2, ঠিক আছে? মাইনাস I2। এখন দেখেন অন্যভাবেও আমরা করতে পারি। কিভাবে? এটা তো আমি আপনাদেরকে শিখালাম একটা শর্টকাট টেকনিকের মতো। তো যদি বিস্তারিত জানতে চান দেখেন এই I3টা কিন্তু এই বরাবর এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে যাচ্ছে ক্যাপিটাল I3। আর এই যে লুপের যে কারেন্ট স্মল I2 সেটাই যেদিকে, আর এই যে লুপের কারেন্ট I1 স্মল I1 সেটা হচ্ছে এইদিকে। আপনি যদি এখন এই পয়েন্টে KCL অ্যাপ্লাই করেন তাহলে KCLটা কি সামেশন অফ দা entering incoming currents and outgoing current for a node is equal to 0।
সো এই নোডের ক্ষেত্রে যে আমার কারেন্টটা ঢুকছে সেটা হচ্ছে ক্যাপিটাল I3 প্লাস স্মল I2, যে কারেন্টটা বের হয়ে যাচ্ছে সেটা হচ্ছে স্মল I1। আলটিমেটলি আমার I3 আসতেছে কি I1 মাইনাস I2 which is equal to this। সো যেটা যেভাবে আপনি ইউজ করেন একই জিনিসে আসবে। ক্লিয়ার? বুঝে গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সো এই গেল আমাদের হচ্ছে মেশ। এরপর আমরা চলে যাব সুপার মেশে। সুপার মেশটা কি দেখেন, আমরা সুপার নোড যখন বলছিলাম, সুপার নোডটা কখন তৈরি হয়? সুপার নোডটা তৈরি হয় যখন আপনার দুইটা নন রেফারেন্স নোডে আপনার কি থাকে, ভোল্টেজ সোর্সটা থাকে, তাই না? জি স্যার। কারণ আমরা তো প্রত্যেকটা নোডে কারেন্ট কারেন্ট হিসাব করি, তো ভোল্টেজ সোর্স থাকলে আসলে কারেন্টটা হিসাব করা তো সমস্যা হয়ে যায়। এই কারণে তখন আমরা সুপার নোডটা হিসাব করি, সুপার নোডের কনসিডারেশনটা নিয়ে আসি। ঠিক ঠিক সেমলি আমরা যেহেতু লুপের ক্ষেত্রে আমরা ভোল্টেজের মান নিয়ে আমরা চিন্তা করি, যদি কোনো ক্ষেত্রে আমার লুপের মধ্যে যে কারেন্ট চলে আসে, তো কারেন্ট তো আগেরটাতেও ছিল। দেখেন কারেন্ট কিন্তু আমরা যখন এটাতে শিখছিলাম এখানেও কারেন্ট সোর্স ছিল, কিন্তু এখানে দেখেন এই কারেন্ট সোর্সটা কিন্তু কোন একটা লুপের মধ্যে পড়ে যায় নাই। কথা বুঝাইতে পারছি? কোন একটা লুপের মধ্যে পড়ে যায় নাই। সাপোজ ধরেন এই কারেন্ট সোর্সটা যদি এইখানে না থেকে, এই কারেন্ট সোর্সটা যদি এখানে না থেকে এইখানে থাকতো, তাহলে কি হইতো দেখেন, এইটা এই লুপের মধ্যেও পড়ে গেছে, এই লুপের মধ্যে পড়ে গেছে, তাই না? জি স্যার। তখন আমাদের অ্যাকচুয়ালি সুপার মেশটা তৈরি হইতো। ঠিক আছে? তো যাই হোক, এই জন্য এখানে সুপার মেশটা তৈরি হয় নাই, তারপরও ওইটা দেখে বোঝা যায়। তারপর আপনি আপনাদেরকে ডিটেলস বলছি। সো যদি আপনার কারেন্ট সোর্স থেকে থাকে তখন আসলে সুপার মেশটা তৈরি হয়। কি বলেছে দেখেন, সুপার মেশ রেজাল্টস মানে সুপার মেশটা হয় যখন টু মেশেস হ্যাভ এ কারেন্ট সোর্স ইন কমন। দ্যাট মিন্স দুইটা মেশ, দ্যাট মিন্স দুইটা লুপ, দুইটা লুপে যখন একটা কারেন্ট সোর্স কমন থাকে, এরকম যদি হয় তাহলে আপনার সুপার মেশটা তৈরি হবে। সো এখানে যদি আমি একটু খেয়াল করে দেখি, এই এই এক্সাম্পলে, এই এক্সাম্পলটা যদি আমি খেয়াল করে দেখি, দেখেন এই যে কারেন্ট সোর্সটা, এই কারেন্ট সোর্সটা এই লুপের ক্ষেত্রেও কমন, আবার এই লুপের ক্ষেত্রেও কমন, তাই না? জি স্যার। এই যে লুপটা, এই লুপের মধ্যেও, এই লুপ ওয়ানের মধ্যেও আমার এই কারেন্ট সোর্সটা পড়ে গেছে, আবার এই লুপের মধ্যেও কারেন্ট সোর্সটা পড়ে গেছে। সো যাদের যে লুপের মধ্যে আমার কারেন্ট সোর্সটা কমন পড়ে যাবে, সো ওইখানে আমার একটা সুপার মেশ তৈরি হবে। তো যখন সুপার মেশ তৈরি হবে তখন আমাদের কাজটা কি? সুপার মেশ যখন তৈরি হবে সেই কাজটা হচ্ছে, প্রথমে আমি আপনাকে বলে রাখি, তো ওই সুপার মেশ হইলে আপনাকে কি করতে হবে? ওই যে আমরা একটা মডিফাইড সার্কিট চিন্তা করতাম না, একটা মডিফাইড সার্কিট চিন্তা করতে হবে আপনার ইকুয়েশনটা আনার জন্য। তো মডিফাইড একটা সার্কিট চিন্তা করতে হবে, এবং সেই মডিফাইড সার্কিটটা কিরকম হবে আপনার তখন কনসিডার করতে হবে, যে জায়গায় কারেন্ট সোর্স আছে বা ওই কারেন্ট সোর্সের জায়গায় আপনাকে একটা ওপেন সার্কিট, কারেন্ট সোর্সের বদলে আপনাকে ওপেন সার্কিট চিন্তা করতে হবে। ওপেন সার্কিট চিন্তা করে তারপর কেভিএল অ্যাপ্লাই করবেন পুরাটার উপরে, তাহলে একটা ইকুয়েশন পাবেন। এরপর যেখানে কারেন্ট সোর্স ছিল ওই জায়গায় একটা কেসিএল অ্যাপ্লাই করতে হবে। আমি দেখাচ্ছি, দেখেন কিভাবে তাহলে। ওকে, সো আমরা যদি দেখেন এখানে কি বলতে পারছি, যে এইখানে, এখানে একটু খেয়াল করেন, তাহলে আমরা কি বললাম, যে এই কারেন্ট সোর্সটার আপনার হচ্ছে এই লুপ এবং এই লুপের মধ্যে কমন না, কমন। সো আমার একটা সুপার মেশ তৈরি হয়েছে। এখন সুপার মেশ হইলে আমাকে কি করতে হবে? আমাকে যদি কি করতে হবে, আমাকে হচ্ছে আপনার এই কারেন্ট সোর্সের বদলে একটা ওপেন সার্কিট, একটা মডিফাইড সার্কিট চিন্তা করতে হবে, যে মডিফাইড সার্কিটে আপনার কারেন্ট সোর্সটা ওপেন সার্কিট হিসাবে কাজ করবে। সো আমি একটা মডিফাইড সার্কিট তাহলে আঁকি। ওই মডিফাইড সার্কিট শুধুমাত্র আপনার ইকুয়েশনটা বের করার জন্য চিন্তা করতে হবে। ইকুয়েশনটা বের হয়ে গেলে তখন আর মডিফাইড সার্কিট চিন্তা করা লাগবে না, তখন আমরা ওই মেইন সার্কিট নিয়ে আবার কাজ করা শুরু করব। আমরা জাস্ট মডিফাইড সার্কিটটা চিন্তা করব ওই কেভিএল ইউজ করে ইকুয়েশনটা বের করার জন্য। তাহলে এটা 20 ভোল্ট, এটা ছিল হচ্ছে 6 ওহম, এটা ছিল 10 ওহম, এটা ছিল 2 ওহম, এরপর ছিল 4 ওহম। এটা ছিল আমাদের মডিফাইড সার্কিট, যেখানে কারেন্ট সোর্সের জায়গায় আমরা ওপেন সার্কিট চিন্তা করছি। আর যেভাবে আমরা কারেন্টের ডিরেকশন ধরছি ঠিক সেম ভাবে আমরা এখানে চিন্তা করব।
তাহলে এখন আমার কি করা হচ্ছে, এটা করলাম। এরপর কি দেখেন, এরপর আমার কাজ হচ্ছে দেখেন এই লুপ এবং এই লুপ, এই লুপ আর এই লুপের মধ্যে কিন্তু এখন আমার একটা দেখেন এই যে এই লুপ এবং এই লুপের মধ্যে কমন একটা কারেন্ট সোর্স ছিল। তো সেই কারণে কি করা হয়েছে, যে এই যে কমন যে কারেন্ট সোর্স, ওই কারেন্ট সোর্সকে বদলে আমরা হচ্ছে একটা ওপেন সার্কিট ধরছি। আচ্ছা, ওপেন সার্কিট ধরছি। এখন কি হয়ে গেল দেখেন, এখন কি করতে হবে, যে দুইটা লুপের মধ্যে এই যে এরকম ঘটনা ঘটছিল, ওই দুইটা লুপ মিলে একটা বড় লুপ চিন্তা করতে হবে। মানে এখন ওই বড় লুপের যেটা, তাহলে বড় লুপটা কোনটা, এই যে বড় লুপ। এখন এই বড় লুপটাতে আপনার এই বড় লুপকে কনসিডার করে, তার মানে এই লুপটাকে আমার কনসিডার করে এখন কেভিএল অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখন আমরা অ্যাপ্লাই করি, কিরকম আসছে দেখেন। তাহলে যে -20, এটা লুপ 1 এর মধ্যে পড়ে গেছে, সো এইভাবে চিন্তা করেন ডিরেকশন ওয়াইজ। -20 এর কত আসবে, +6i1 শেষ। আমরা কিন্তু এই লুপ চিন্তা করছি, সো এখন এইটাকে যদি চিন্তা করি তাহলে এটা পড়ে গেছে লুপ 2 এর ক্ষেত্রে, ওইভাবে আমরা চিন্তা করব। +10i2 +4i2, এরপর আর কোনো এলিমেন্ট নাই, সো ইকুয়ালস টু 0। সো মডিফাইড সার্কিট ইউজ করে আমাদের কেভিএল অ্যাপ্লাই করা হয়ে গেল। সো আলটিমেটলি আসে 6i1 +14i2 = 20। ইকুয়েশনটা বের করা হয়ে গেল। এরপর আরেকটা কথা বলছিলাম, এরপর আরেকটা কথা কি, এরপর হচ্ছে আমার এই মডিফাইড সার্কিট ইউজ করে কিন্তু হচ্ছে আমার কেভিএলটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। সো এইটা আমার এখন আর চিন্তা করা লাগবে না। এখন আমার মেইন সার্কিটে চলে যাব। মেইন স্যার সার্কিটে -20 কেন হয়েছে, মানে আমরা ওটা মাইনাস কেন নিয়েছি? 20 ভোল্টের এরিয়াটা 20 ভোল্টকে কেন মাইনাস নিয়েছি? দেখেন দেখাচ্ছে, এখানে একটু খেয়াল করেন, 20 ভোল্টটা কোন লুপে পড়ে গেছে, লুপ 1 এ না? লুপ 1 এ তো নাকি? জি স্যার। লুপ 1 এ পড়ে গেছে। তো লুপ 1 এ কারেন্টের ডিরেকশন যে ওয়াইজ, সেই ওয়াইজটা যদি আমি চিন্তা করি, তাহলে মাইনাসে ঢুকছে, সো আচ্ছা, আমি মাইনাস পড়ছে এই জন্য মাইনাস আগে হয়েছে। মাইনাস দিয়ে এন্ট্রি করছে জি স্যার। কেভিএল এর নিয়ম, মাইনাস দিয়ে এন্ট্রি করছে, সো -20। এই এরপর এখন আসলে আমাদের এই সার্কিটের কোনো কাজ নাই, এই সার্কিটে কোনো কাজ নাই। এখন আমরা চলে যাব আরেকটা কাজ, সেখানে হচ্ছে যেখানে এই যে কারেন্ট সোর্সটা ছিল, সেই একটা নোডে আমাদের হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করতে হবে। তো ওই যে দেখাইছিলাম, বললাম যে i1টা যে এই দিক বরাবর যাচ্ছে, i2টা এখানে এই দিক বরাবর যাচ্ছে, আর এই বরাবর যাচ্ছে আমার 6 ওহম। তাহলে এই নোডে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে আসতেছে কত, এটা ছিল 1 নাম্বার ইকুয়েশন। এরপর যদি আমি এখানে কেসিএল অ্যাপ্লাই করি তাহলে আপনার কারেন্ট ঢুকতেছে হচ্ছে i2, আর কারেন্ট বের হয়ে যাচ্ছে i1 +6। সো আলটিমেটলি i1 - i2 = -6, এটা 2 নাম্বার ইকুয়েশন। এই দুইটা যদি আপনি কারেসপন্ডিং ইকুয়েশন সলভ করেন তাহলে i1 এবং i2 এর ভ্যালু আপনি বের করতে পারবেন। ক্লিয়ার হইছে? দেখেন ক্লিয়ার হইছে কিনা। স্যার 2 নাম্বার ইকুয়েশনটা আরেকবার একটু বলে দেন স্যার। 2 নাম্বার ইকুয়েশনটা বলছি যে আপনার যেখানে কারেন্ট সোর্স ছিল ওইখানকার একটা পয়েন্টে আপনাকে কেসিএল অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এই যে এই পয়েন্টে দেখেন কেন কেসিএল অ্যাপ্লাই করতে হবে। দেখেন আমি কি করছি, যে আপনি যদি দুইটা লুপে যদি আমি কেভিএল অ্যাপ্লাই করতে পারতাম, কেভিএল অ্যাপ্লাই করতাম, তাহলে দুইটা ইকুয়েশন থাকতো না, দুইটা ইকুয়েশন পেতাম না। নরমাল নিয়ম অনুযায়ী যদি আমি এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করতাম, এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করতাম, তাহলে দুইটা ইকুয়েশন পেতাম না, দুইটা ইকুয়েশন পেতাম। জি স্যার। কিন্তু আমাদের কি হলো, সুপার মেশ হওয়ার কারণে আমার কি করতে হয়েছে, তখন এই দুইটা আলাদা লুপকে চিন্তা না করে তখন এই যে এই বড় লুপটাকে আমাকে চিন্তা করতে হয়েছে না। জি স্যার। তাইলে এই বড় লুপে যখন আমি কেভিএল অ্যাপ্লাই করলাম তখন আমি পেলাম কয়টা, একটা ইকুয়েশন। তাহলে তো আমার আরেকটা ইকুয়েশন লাগবে, ওই আরেকটা ইকুয়েশন পাবো ওই যে এখানে কারেন্ট সোর্স ছিল ওইটা কারেসপন্ডিং একটা নোডে কেসিএল অ্যাপ্লাই করে তখন আরেকটা ইকুয়েশন পাবো। সো এইভাবে আমরা দুইটা ইকুয়েশন নিয়ে আসতেছি, যেখানে দুইটা ইকুয়েশন পাওয়ার কথা। সো তাহলে আমরা যদি এইখানে, সো এখন আমরা যদি কি করি, এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে এই i1 এর যে লুপ 1 এর যে কারেন্টের ডিরেকশন সেটা চলে এদিকে, তার মানে এইদিকে যদি হয় তাহলে ব্রাঞ্চ 1 এর ডিরেকশনটা হবে এইদিকে, আর
কারেন্ট ডিরেকশনটা যদি এরকম হয় তাহলে I2 এর কারেন্ট ডিরেকশন হচ্ছে এইদিকে, আর 6 অ্যাম্পিয়ারের যে কারেন্ট সেটা তো এই যে এরকমই। সো আলটিমেটলি এই নোটে যদি এখন কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কারেন্ট ঢুকছে কত, I2 I2 কারেন্ট ঢুকছে। সো I2 ইজ ইকুয়াল টু কারেন্ট বের হয়ে যাচ্ছে কোনটা, I1 এবং 6। I1 প্লাস 6। তো এই যে আরেকটা ইকুয়েশন, সরি এই যে নিচে। তাহলে এখানে যদি আমি একটু মডিফাই করে লিখি I1 মাইনাস I2 ইজ ইকুয়াল টু -6, এই যে যেটা এখানে লিখছি। তাহলে এখন দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম, দুইটা ইকুয়েশন পাওয়ার কথা ছিল, দুইটা ইকুয়েশন পেয়ে গেছি। সলভ করেন, দুইটা আননোন পেয়ে যাবেন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সো এইগুলো আমাদের সুপার মেশের কাহিনী। তো এখন আমরা কিন্তু বলছি যে আপনি সেই সব সার্কিট গুলো সলভ করবেন যেসব সার্কিট গুলোতে আপনার ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে, ঠিক আছে? ওগুলো সলভ করলেই হবে। সো এখানে একটা প্র্যাকটিস প্রবলেম 3.7, এটা প্র্যাকটিস করতে হবে। সো এটা আমি একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, এটা আমাদের কাজে লাগবে। সো আমি একটু দেখাই দিই, একটা মিনিট। ঠিক আছে, এই সার্কিটটা ছিল, এবং আমাকে এখানে মেশ অ্যানালাইসিস করে I1 I2 এবং I3 বের করতে বলা হয়েছিল, তাই না? দেখেন, তো আমাকে কি বের করতে বলা হয়েছে, মেশ অ্যানালাইসিস ইউজ করে আমাকে হচ্ছে I1 I2 এবং I3 বের করতে বলা হয়েছে, রাইট? কেউ কথা বলে না, ঠিক তো? জি স্যার। জি স্যার। ওকে, সো তাহলে আমরা একটু কাজগুলো করি। তো এখন একটু মোটা বল পেন নিচ্ছি, আর একটু মোটা নিলে ভালো হয়। একটা মিনিট, দিস ওয়ান লুকস গুড। হ্যাঁ, সো এখন কি করব, আমরা সফটটা করি। কালারটা একটু অন্যটা নিই। সো এখন দেখেন, এটা হচ্ছে আমার ইকুয়েশন। সো আমরা কি করলাম, এটাতে আমরা ধরে নিলাম এইভাবে I1 I2 এবং I3 আমরা ধরে নিলাম। এখন সলভ করি, তাহলে আমরা হচ্ছে কি করতেছি দেখেন, এখানে আমার লুপ 1 এবং লুপ 2 এই দুইটার মধ্যে একটা কমন কারেন্ট সোর্স এসে গেছে, তাই না? লুপ 1 এবং লুপ 2 এই দুইটার মধ্যে একটা কমন কারেন্ট সোর্স চলে আসছে। সো এখানে কি হবে, একটা সুপার মেশ তৈরি হবে। সো এখন লুপ 1 এবং লুপ 2 এর জন্য আমি একটু মডিফাই সার্কিট আঁকবো, যাতে করে আমরা ওই সুপার মেশটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে মডিফাই সার্কিটটা কিরকম হবে, সুপার মেশের জন্য +-6 এরকম, তারপর এখানে হচ্ছে আপনার 2 ওহম, দেন এখানে হচ্ছে 4, দেন এখানে হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে 2 ওহম। দেন এখানে কারেন্ট সোর্স ছিল, সো এটাকে আমরা ওপেন সার্কিট হিসাবে চিন্তা করব, আপনাদেরকে বলছিলাম। তারপর এটা হচ্ছে 1 ওহম, তারপর এটা হচ্ছে 8 ওহম, আর এটা হচ্ছে এরকম এরকম আসলো। তাহলে এখন আমার কাজ কি, এবং কারেন্টের ডিরেকশন ছিল এখানে I1, দিস ইজ I2 এন্ড দিস ইজ I3। এখন আমার কাজ হচ্ছে কি, এই বড় যে লুপটা আছে, এই যে এই বড় যে লুপটা আছে, এ হওয়ার কারণে এই যে লুপ 1 এবং লুপ 2 তে যেহেতু আমার সুপার মেশ তৈরি হয়েছে, তাই লুপ 1 এবং লুপ 2 মিলে যে বড় লুপ হয়, দ্যাট মিনস এই যে লুপ 1 এবং এই যে লুপ 2 মিলে যে বড় লুপটা হচ্ছে, লুপ 1 এবং লুপ 2 মিলে যে বড় লুপটা হচ্ছে
এটার মধ্যে আমাকে কি অ্যাপ্লাই করা, এটাতে কি অ্যাপ্লাই করা, এটা যে এটা তো হচ্ছে আপনার, বলেন, কেবিএল অ্যাপ্লাই করতে হবে। কেভিএল অ্যাপ্লাই করতে হবে। তাহলে করে ফেলি, ইকুয়েশনটা বের করি। স্যার এখানে তাহলে i3 লুপটা বাদ মাইনাস, পড়লো কেন? হ্যাঁ কোনটা, i3 লুপটা বাদ পড়লো কেন? ওই আমার যে তো বাইরে। সুপার মেশ হয়েছে কার, লুপ ও 1 এবং লুপ 2 এর মধ্যে, আমি আইসি তো হ্যাঁ কনসিডার হ্যাঁ। করব না, ও ঠিক লুপ আছে 3 তে স্যার। আমি কনসিডার করব না। ওকে ঠিক আছে, সুপার মেশ যার যার মধ্যে হবে তার তার মধ্যে নিয়ে আমি বড় লুপটা চিন্তা করব। এই ওকে তো স্যার। এখন আমরা কি করব যে কেবিএল অ্যাপ্লাই করব। তাহলে কেবিএল অ্যাপ্লাই করি। তাহলে এই এটা পড়েছিল লুপ 1 এর জন্য 6 ভোল্টটা, তাহলে লুপ 1 এর যে কারেন্ট ডিরেকশন সেই দিক অনুযায়ী যদি আমি চিন্তা করি তাহলে এখানে কত আসবে, -6। তারপরে এইটার জন্য আসবে হচ্ছে -6, তারপরে এইখানে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে +2i1, আবার ওইটার মধ্যে i3ও যাচ্ছিল, সো -i3। এরপর এটা +4 +4 i2 -i3 +8i2। এরপরে যে পাতার কিছু নাই, সো 0। দেখেন বুঝা গেছে কিনা, ক্লিয়ার? স্যার তাহলে এখন আমি এটাকে সলভ করি। -6 +2i1 -2i3 +4i2 -4i3 +8i2 = 0। 8i2 = 0 লিখেন। তাহলে আসতেছে হচ্ছে 2i1 এবং হচ্ছে এখানে আসবে 2i1, তারপর হচ্ছে 4i2, আর হচ্ছে 8i2, দ্যাট মিনস 12i2, তারপর হচ্ছে মাইনাস, এটা হচ্ছে -2i3 মাইনাস, দ্যাট মিনস -6i3 = 6 চলে আসলো। এরপরে আমাদের এই মডিফাই সার্কিটের আসলে আমাদের আর কাজ নাই, শেষ। এরপরে আমাদের বলছিলাম যেখানে আপনার সুপার মেশটা অ্যাপ্লাই হয়েছে সেখানে আপনার ওই কারেসপন্ডিং পয়েন্টে একটা কেসিএল অ্যাপ্লাই করতে বলছিলাম আরেকটা ইকুয়েশন পাওয়ার জন্য। তো আমরা যদি খেয়াল করে দেখি তাহলে এখানে যদি আমি কেসিএলটা অ্যাপ্লাই করি, এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করলে একটু সমস্যাটা কি দেখেন, দেখেন এখানে আমি যদি কারেন্ট চিন্তা করি, এখানে আমার দুইটা কারেন্ট আছে, i2 এবং i3 না, হুম আবার এখানে যদি এটা যদি চিন্তা করি তাহলে আবার দুইটা কারেন্ট যাচ্ছে, তাই না? অন্য লুপের কারেন্টও চলে আসতেছে, তাই না? সো ওইখানে অ্যাপ্লাই করলে যে হবে না তা না, বাট হবে কিন্তু আপনার জন্য কষ্টদায়ক। So আমি এই নোডে অ্যাপ্লাই না করি, এই নোডে অ্যাপ্লাই করি, তাহলে তো অন্যান্য কারেন্ট গুলো চলে আসতেছে না। তাহলে i2টা হচ্ছে এই দিকে, i1টা হচ্ছে এই দিকে, আর 3 ওহমটা হচ্ছে এই যে 3 এম্পিয়ারের যে কারেন্টটা সেটা হচ্ছে এইদিকে। তাহলে এখন আপনি কেসিএল অ্যাপ্লাই করেন, এখানে যদি কেসিএল আপনার তার আরেকটা ইকুয়েশন চলে আসবে, সেটা হচ্ছে কি ওই পয়েন্টে কি পরিমাণ কারেন্ট ঢুকতেছে i2 + 3, আর কি পরিমাণ কারেন্ট বের হয়ে যাচ্ছে i1। সো আলটিমেটলি i1 - i2 = 3। শেষ, এই হলো অবস্থা। এতটুকু বুঝা গেছে? জি স্যার। তাহলে কিন্তু আমার এবং লুপ 2 এর কাজ কিন্তু আমার শেষ। লুপ 1 এই যে লুপ 1 এবং লুপ 2 নিয়ে আমরা কাজ করতেছিলাম, তার মানে দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম, শেষ। এখন আমার বাকি আছে লুপ 3। লুপ 3 তে এখন আমি হচ্ছে ওই আগের মতো, যেহেতু এখানে আমার সুপার মেশের কোনো চিন্তা ভাবনা নাই, আগের মতো আমি কেভিএল অ্যাপ্লাই করব। তাহলে আসবে হচ্ছে ফর লুপ 3 2i3 + 4i3 i2 স্যার 2i3 আপনার সাউন্ড শোনা যায় না। শুনতে পাচ্ছেন না? স্যার আমার কাছে তো শোনাই যাচ্ছে। আচ্ছা, তাহলে আপনার হচ্ছে একটু নেটের ইস্যু আছে। 2i3 - i1 = 0। এটাকে একটু সিম্পলিফাই করেন, সিম্পলিফাই করলে যেটা চলে আসবে সেটা হচ্ছে কি 2i3 + 4i3 - 4i2 + স্যার 2i3। আপনার সাউন্ড তো শোনা যাচ্ছে না। আমার সাউন্ড তো শোনা যাচ্ছে বাকিদের কাছে, আপনার হয়তো বা নেটের ইস্যু আছে। বাকিরা কি আমার কথা শুনতে পাচ্ছেন না? শোনা জি জি যাচ্ছে। স্যার। স্যার হ্যাঁ শুনতে হ্যাঁ, পাচ্ছি স্যার। আপনার একটু নেটের সমস্যা আছে আপনার সাইডে, এই বের জন্য। হয়ে ঢুকো না। এখন আমরা যদি এটাকে আরেকটু মডিফাই করে লিখি, দেখেন কি আসতেছে, -2i1
-2i1, দেন হচ্ছে -4i2, দেন আসতেছে 2 আর 4 মানে 6i3, 6 আর হচ্ছে +2i3, দ্যাট মিনস 8i3 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। সো 3টা ইকুয়েশন, 3টা আননোন। সো যদি সলভ করেন আপনি পেয়ে যাবেন i1 এর ভ্যালু, i2 এর ভ্যালু এবং i3 এর ভ্যালু। এখানে একটু খেয়াল করবেন, এখানে আমি একটু বড় হাতের আই লিখছি, বাট এটা আসলে ছোট হাতের আই হবে, ঠিক আছে? এটা একটু আমি কারেকশন করে দিই। আমরা যে সিম্বলটা নিয়ে কাজ করছি সেই সিম্বলই আমরা লিখবো, হ্যাঁ, অন্য কিছু করবো না। তাহলে এখানে আসবে হচ্ছে i1 আর এখানে আসবে হচ্ছে i3। দেখেন বুঝা গেছে? তাহলে স্যার উপরের গুলো কি যে বড় হাতের থেকে ছোট হাতের হ্যাঁ হয়ে হ্যাঁ যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেও ছোট উপরে হাতেরই হবে, আচ্ছা হ্যাঁ। স্যার, চাকরি করা লাগবে না স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি এই 3টা ইকুয়েশন সলভ করি, সো 3টা ইকুয়েশন সলভ করলে এইভাবে আমরা 3টা আননোনের ভ্যালু পেয়ে যাবো। আমরা আরো প্র্যাকটিস করব, বাট আমরা আসলে ইকুয়েশন গুলো ইউজ করে শিখতেছি। আমরা যদি ইকুয়েশন ঠিকঠাক মতো লিখতে পারি, আমরা সলভ তো করতেই পারবো। ইকুয়েশন সলভ তো আমরা কিভাবে করতে হয় জানি। আর তারপরে যখন আমি আপনাদেরকে হয়তো দেখাবো যে কিভাবে আপনি ক্যালকুলেটরের ইউজটা করতে পারেন, ঠিক আছে? তাহলে দেখবেন যে অনেক কম সময়ে আমার এই জিনিসগুলো সলভ হয়ে যাবে। ওকে, ক্যালকুলেটর দিয়ে ইউজ করলেও স্যার হবে স্যার? আমার মতে হওয়া উচিত। এখন অন্যান্য স্যারদের সাথে একটু বসে আপনাকে আমি জানাবো। বাট হোক না হোক আমি আপনাদেরকে দেখাই দিব, যদি আপনাদের ভবিষ্যতে কাজে লাগে, যে কিভাবে একাধিক ইকুয়েশন মানে মাল্টিপল ইকুয়েশন থাকে। দুইটা ইকুয়েশনের যদি হয় তাহলে তো এটা আপনি নিজে সলভ করতে পারবেন, ওটা সমস্যা না। কিন্তু 3টা ইকুয়েশনের জন্য যদি হয় তাহলে আমার আসলে সময়টা অনেক বেশি লেগে যাবে, বুঝতে পারছেন? জি স্যার, করা যায় ক্যালকুলেটর স্যার, করেছিলাম স্যার হ্যাঁ, এগুলো। মানে ধরেন যদি আপনার 2টা ইকুয়েশনের মধ্যে যদি আমরা সীমাবদ্ধ থাকি, সেই ক্ষেত্রে আপনি ক্যালকুলেটর ইউজ করলেন না, ঠিক আছে? ক্যালকুলেটর ইউজ হুম। করলেন না, সেই ক্ষেত্রে আপনি নিজে সলভ করতে পারবেন, অত বেশি সময় লাগবে না। 2টা ইকুয়েশনের জন্য প্রতিস্থাপন আছে, অনেক রকমের টেকনিক আছে, যেটা ইউজ করে আপনি 2টা ইকুয়েশন খুব ইজিলি সলভ করতে পারবেন। বাট যখন আমার 2টার বেশি ইকুয়েশন চলে আসবে, 3টা, তখন কিন্তু সলভ করাটা মানে সময় অনেক লাগে। কথা বুঝতে পারছি? সময় অনেক বেশি লাগে। তো তখন আমার মনে হয় যে ক্যালকুলেটর ইউজ করা যেতেই পারে। তো অন্যান্য স্যারদের সাথে একটু কথা বলি, তারপরে আপনাদেরকে জানাবো। কিন্তু আমি আপনাদেরকে ক্যালকুলেটর ইউজটা দেখাই দিব কিভাবে করা যায়, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, এই সো তাহলে এইটা গেল আমাদের হচ্ছে আহ, এই যে দেখালাম। সো এই যে এইটা দেখালাম প্র্যাকটিস প্রবলেম 3.7, এটা আপনারা একটু সলভ করবেন। সো এই আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি তাহলে সলভ হয়ে গেল এইটার। আহ, একটা আমি 3.8টা আপনারা নিজেরা বাসায় একটু প্র্যাকটিস করবেন, লিখে রাখেন। এক্সাম্পল 3.8, টা একটু বাসায় করবেন। না পারলে ক্লাসের শুরুর দিকে আমাকে বলে দিবেন যে স্যার এটা আমি পারি নাই, আমি সলভ করে দিব, ঠিক আছে? আচ্ছা। এটা করবেন। ওকে স্যার। একটু কঠিন গুলা যদি আপনি মানে জাস্ট ইকুয়েশন গুলা বের করবেন, ঠিক আছে? ইকুয়েশন গুলা বের করবেন, ইকুয়েশন গুলা বের করতে পারলেই হবে। তো মেশ ইউজ করে, এখানে মেশ ইউজ করে করবেন। এইটা আপনি একটা কাজ করেন, এটা আপনি 2 পদ্ধতিতে আলাদা আলাদা ভাবে করেন, তাহলে আপনার জন্য মেশ এবং নোট দুইটাই সহজ হয়ে যাবে। একটা যদি আপনি করেন আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এইটা আপনি দুইটাই নিচের মতো করে করবেন। একবার নোট ইউজ করে ইকুয়েশন গুলো বের করবেন, নোডাল অ্যানালাইসিস ইউজ করে, আরেকটা হচ্ছে মেশ টেকনিক ইউজ করে আপনি ইকুয়েশন গুলো বের করবেন। ক্লিয়ার? স্যার এই বইগুলো স্যার ক্লাসরুমে স্যার দেওয়া নেই স্যার, দেওয়া টিমসে আছে স্যার তো, আপনি দেওয়া থাকার স্যার কথা তো। এমএস স্যার টিমে দেওয়া আছে। স্যার টিমসে স্যার জয়েন্ট রিকোয়েস্ট দিয়ে স্যার এখনো স্যার মানে অ্যাকসেপ্ট করা হয়নি স্যার, মানে টিমসে আমাকে আর জয়েন কি। রিকোয়েস্ট দিছেন? জি জি স্যার। স্যার, অ্যাকসেপ্ট করা হয় নাই স্যার। এটা বলতে হবে আমাকে, হ্যাঁ, নাহলে তো বোঝা যায় না। জি স্যার। এই যে বলে দিলেন, আমি অ্যাকসেপ্ট করে নিলাম, সমস্যা নাই। আর কেউ আছে এখানে? তো সব অ্যাকসেপ্ট করছি মনে হয়। হুম, সব অ্যাকসেপ্ট করে। জি স্যার, এগুলো স্যার, এই যে এগুলোই স্যার। এইগুলো
সব হয়ে গেছে, ঠিক আছে। হুম, আচ্ছা, তো এই জিনিসটা যেটা দিলাম সেটা করবেন। এইগুলো আমাদের হচ্ছে সার্কিট অ্যানালাইসিসের টেকনিক। এরপর চলে যাচ্ছে আমরা হচ্ছে থিওরেমে। আপনাদের মনে হয় থিওরেমটা আছে, আহ দেখি একটু থিওরেম গুলো। আমি চেষ্টা করব এই জিনিসগুলো একটু তাড়াতাড়ি শেষ করলে হবে কি আপনার সার্কিট সলভ করার জন্য। তাহলে আমরা যে বাকি যে ক্লাসগুলো পাবো, তাহলে ওগুলো আমরা শুধুমাত্র সার্কিট সলভের জন্য আমরা রাখবো, ঠিক আছে। এটা আপনাদের জন্য ভালো হবে, যত বেশি আমরা সার্কিট সলভ করতে পারবো তত বেশি ভালো হবে। তো আমরা যদি একটু কোর্স প্রোফাইলটা দেখি, দেখেন এখানে সার্কিট এগুলো আমরা সব পড়ছি। ওহমস ল, নোটস, ব্রাঞ্চ ল, কারশফস ল, সিরিজ রেজিস্ট্যান্স, ভোল্টেজ ডিভিশনস, প্যারালালস, কারেন্ট ডিভিশনস, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা শিখছি, ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন শিখছি না, নোডাল শিখছি, মেশ শিখছি, শিখছি না। আমাদের দেখেন হুম, এই জিনিসগুলো কিন্তু হয়ে গেছে, তাই না? এই জিনিসগুলো হয়ে হ্যাঁ গেছে। এখন আমাদের ওই জিনিসগুলো আমাদের হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে বাকি আছে হচ্ছে কি এই যে আপনার আহ, কিছু থিওরেম বাকি আছে, এই যে এই কয়টা হলে আমাদের হচ্ছে শেষ। তো মিডের জন্য শেষ, তারপরে আমাদের শেষ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এবং আমরা বাকি যে ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলোতে আমরা অ্যাকচুয়ালি সার্কিট সলভ করব। এবং আপনারাও যদি কোনো কিছু না পারেন সেক্ষেত্রে আপনারাও ক্লাস ওই প্রবলেমগুলো নিয়ে আসবেন আমার কাছে, যতদিন সময় পাবো, তারপরে ওগুলো আমরা সলভ করবো, ঠিক আছে। আর আমি চেষ্টা করব আমার হচ্ছে আরো কিছু ভিডিও যদি তৈরি করে আপনাদেরকে দিয়ে দেওয়া যায় ওইটাও চেষ্টা করবো, বাট সিউরিটি দিতে পারছি না, বাট চেষ্টা করবো, ঠিক আছে, যে কয়টা দেওয়া যায় আর কি। ওকে স্যার। আচ্ছা, সো ফার্স্টে আমরা হচ্ছে যে জিনিসটা নিয়ে আলোচনা করব, দেখেন সুপার পজিশন থিওরেম। তা আমরা থিওরেম গুলো হচ্ছে কি, যে থিওরেম গুলো কেন দরকার, ধরেন বিভিন্ন আমাদের বিভিন্ন হচ্ছে কমপ্লেক্স সার্কিট থাকতে পারে। তো ওই কমপ্লেক্স সার্কিট গুলা আমরা ইউজ করে, ঠিক আছে, আমাদের বিভিন্ন কমপ্লেক্স সার্কিট থাকতে পারে। সেই কমপ্লেক্স সার্কিট গুলোকে যাতে আমরা আরো সহজে সলভ করতে পারি, বা আমাদের হচ্ছে যে প্যারামিটার গুলো হয়তো বা আমাকে বের করতে হবে, সেই প্যারামিটার গুলো ইজিলি বের করার জন্য, যাতে আমি হচ্ছে এই থিওরেমের মাধ্যমে খুব ইজিলি বের করতে পারি বা সলভ করতে পারি, সেইটার জন্য আমাদের কি লাগবে, এই থিওরেম গুলো কাজে লাগবে, ঠিক আছে। বুঝা গেছে থিওরেম গুলো কেন কাজে লাগবে? এখন দেখেন আমরা হচ্ছে সুপার পজিশন একটা থিওরেম আছে। সুপার পজিশন থিওরেমটা কি বলছে দেখেন, দ্য সুপার পজিশন প্রিন্সিপাল স্টেটস দ্যাট দ্য ভোল্টেজ অ্যাক্রস, ভোল্টেজ অথবা কারেন্ট, ব্র্যাকেটে কারেন্ট লেখা আছে, তার অফ ভোল্টেজ অ্যাক্রস অ্যান এলিমেন্ট অর কারেন্ট থ্রু অ্যান এলিমেন্ট, মানে একটা এলিমেন্টের অ্যাক্রসে কি পরিমাণ ভোল্টেজ আছে, বা একটা এলিমেন্টের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যায়, সেটা যদি আমরা বের করতে চাই লিনিয়ার সার্কিটের ক্ষেত্রে, ঠিক আছে, লিনিয়ার সার্কিটের ক্ষেত্রে যদি আমরা সেটা বের করতে চাই, তাহলে সেটা কিভাবে বের করা যাবে, যদি একাধিক সোর্স থাকে। কথা বুঝাইতে পারছি? ধরেন একটা সার্কিট আছে, সেই সার্কিটে একটা সার্কিটে চিন্তা করি, দেখেন এই যে একটা সার্কিট, ধরেন এটা অতটা কমপ্লেক্স না, ধরেন যদি চিন্তা করেন এখানে দুইটা সোর্স আছে না, হ্যাঁ মানে একের অধিক সোর্স যদি হয় এমন একটা সার্কিট, ধরেন আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি যে ধরেন এইটার অ্যাক্রসে কি পরিমাণ ভোল্টেজ, দেখেন এই 4 ওহমের অ্যাক্রসে কি পরিমাণ ভোল্টেজ, দ্যাট মিন্স প্লাস মাইনাস ভি যেটা দেওয়া আছে সেটা বের করা, ঠিক আছে, ভিটা বের করতে চাচ্ছি। তাহলে কিভাবে বের করা যেতে পারে সুপার পজিশন থিওরেম অনুযায়ী? কিভাবে বের করা যেতে পারে সেটা হচ্ছে কি, ওনারা যেটা বলছে যে আমরা কি করব, সহজ কথায় বলে দিচ্ছি, তারপর ওইটা স্টেটমেন্টটা যাব। সহজ কথা হচ্ছে কি, এই আমরা কি করব, যেহেতু একাধিক সোর্স আছে, আমরা স্টেপ বাই স্টেপ একটা সোর্স অ্যাক্টিভ রাখবো। যদি ধরেন দুইটা সোর্স থাকে, তাহলে একটা সোর্স অ্যাক্টিভ রেখে একটা সোর্স অ্যাক্টিভ রাখলাম, বাকি সোর্স গুলোকে ইনঅ্যাক্টিভ রাখবো। তো সোর্স অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ কিভাবে করা যেতে পারে, সাপোজ ধরেন আমি এখানে দুইটা সোর্স আছে, একটা হচ্ছে ভোল্টেজ 6 ভোল্টের একটা সোর্স, আর একটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার একটা কারেন্ট সোর্স। তো এটা কিভাবে করা যেতে পারে, যদি আমি ফার্স্টে 6 ভোল্টের এই সোর্সটাকে অ্যাক্টিভ রাখি, তাহলে যেটা করতে হবে ওই সোর্সটাকে রাখতে হবে, বাকিগুলোকে ইনঅ্যাক্টিভ করবো। ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে যে যদি ভোল্টেজ সোর্স থাকে, যদি আমি ভোল্টেজ সোর্সকে ইনঅ্যাক্টিভ করতে চাই,
তাহলে ওই ভোল্টেজ সোর্স, যদি ভোল্টেজ সোর্সকে ইনঅ্যাক্টিভ করতে চাই, তাহলে ওই ভোল্টেজ সোর্সের জন্য সেখানে আপনাকে একটা শর্ট সার্কিট চিন্তা করতে হবে, তাহলে ওইটা শর্ট করে দিতে হবে, তাহলে সেই সোর্সটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি সেটা কারেন্ট সোর্স হয়, তাহলে ওই সোর্সের বদলে সেটাকে ওপেন করে দিবেন, তাহলে সেই সোর্সটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। সো এইভাবে ধরেন কি করলাম যে আমি ভি বের করতে চাচ্ছি, সো আমার কাজ হচ্ছে কি একটা সোর্সের জন্য কনসিডার করা, বাকিগুলোকে ইনঅ্যাক্টিভ করা। তাহলে আমি এখানে প্লাস ওই ভোল্টেজ সোর্সটাকে অ্যাক্টিভ রাখলাম, তাহলে বাদ বাকি সোর্স গুলোকে ইনঅ্যাক্টিভ করতে হবে। এখন বাদ বাকি সোর্স বলতে আছে আমার এখানে শুধু 3 অ্যাম্পিয়ার, তাহলে ওইটাকে যদি আমি ইনঅ্যাক্টিভ করতে চাই, তাহলে ওইখানে কি করে দিতে হবে, এটা ওপেন সার্কিট চিন্তা করতে হবে। তাহলে এখন এই সার্কিটের জন্য আমাকে এই যে ভোল্টেজটা ছিল এর অ্যাক্রসে, তাহলে এই অ্যাক্রসের ভোল্টেজ একবার বের করতে হবে। ধরেন সেটা যেহেতু এই আমি কিন্তু V1 বের করলাম, V1, তাহলে কি করলাম, এখানে একটা সোর্সকে অ্যাক্টিভ রেখে বাদ বাকি সোর্সগুলোকে ইনঅ্যাক্টিভ করে এখান থেকে আমি V1 বের করব। ঠিক সিমিলারলি কি বুঝতে পারছেন কথাটা? V1 বের করলাম, এরপরে কি করলাম, এরপরে আরেকটা সোর্সকে অ্যাক্টিভ ধরে বাদ বাকিগুলোকে ইনঅ্যাক্টিভ করব। তার মানে এরপরে আমি এখানে আছে দুইটা সোর্স, তো এরপরে আমার এটাকে অ্যাক্টিভ ধরবো, বাদ বাকিগুলোকে ইনঅ্যাক্টিভ করলাম। তাহলে কি হবে, ইনঅ্যাক্টিভ করলে ভোল্টেজ সোর্স শর্ট করে দিলাম, এই যেরকম। তো এখন এই সার্কিটের জন্য আমি এর অ্যাক্রসের ভোল্টেজটা বের করবো, সেটা যেহেতু আমরা ভোল্টেজ বের করতে হবে যে এর অ্যাক্রসের, সো এর অ্যাক্রসের ভোল্টেজটা বের করলাম, ধরলাম এটা V2। তাহলে এরপরে আমার আর কোনো সোর্স অ্যাক্টিভ ধরতে হবে এমন কোনো সোর্স আমার বাকি নাই, কারণ কি আমি এটাকে একবার অ্যাক্টিভ ধরে বের করছি, এটাকে একবার, আর কোনো সোর্স নাই। সো এরপর আমার ভিটা বের হয়ে যাবে কিভাবে, ভিটা বের হয়ে যাবে এই যে প্রত্যেকটা সোর্সের জন্য যে আলাদা আলাদা, এই যে আলাদা আলাদা ভোল্টেজ বের করছি, তাদের অ্যালজাব্রিক সামেশনের সমান, এটাই হবে ভি। এই যে যেটা ছিল মেইন সার্কিটের ভি 4 ওহমের অ্যাক্রসে, সেটা আমরা কিভাবে বের করলাম, সেটা বের করলাম একটা সোর্সের জন্য চিন্তা করে, একটা সোর্স যখন অ্যাক্টিভ আছে ওই সোর্সের জন্য ইন্ডিভিজুয়াল চিন্তা করে যে যার অ্যাক্রসে ভোল্টেজ বের করতে বলা হয়েছে ওইটার প্যারামিটার বের করলাম, আবার বাট অন্যটার জন্য ওইভাবে বের করলাম। তো সবগুলা যেভাবে বের করলাম ওই সবগুলোর অ্যালজাব্রিক সামেশনটাই হচ্ছে ওই যে টোটাল। কথা বুঝতে পারছি? জি স্যার। ভোল্টেজের জন্য হলে ভোল্টেজ, কারেন্টের জন্য হলে সেটা কারেন্ট বের করব। সো বেসিক্যালি জিনিসটা হচ্ছে এরকমই। তো আলটিমেটলি এখন আমরা স্টেটমেন্টে যাই। স্টেটমেন্টটা হচ্ছে কি, দ্য সুপারপজিশন প্রিন্সিপাল স্টেটস দ্যাট দ্য ভোল্টেজ অ্যাক্রস এন এলিমেন্ট, তার মানে একটা এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ অথবা একটা এলিমেন্টের মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে লিনিয়ার সার্কিটের ক্ষেত্রে, সেটা কি, দ্য অ্যালজাব্রিক সাম। যদি ভোল্টেজ বের করতে চাই তাহলে অ্যালজাব্রিক সাম অফ দ্য ভোল্টেজেস অফ দ্যাট এলিমেন্ট, অথবা যদি আমি কারেন্ট বের করতে চাই দ্য অ্যালজাব্রিক সাম অফ কারেন্টস থ্রু দ্যাট এলিমেন্ট ডিউ টু ইচ ইন্ডিপেন্ডেন্ট সোর্স অ্যাক্টিং অ্যালোন। কথা বুঝতে পারছি? ডিউ টু ইচ ইন্ডিপেন্ডেন্ট সোর্স অ্যাক্টিং অ্যালোন, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য আমার ওই ইফেক্টটা চিন্তা করতে হবে আলাদা আলাদা করে, বাদ বাকি সবগুলোকে অফ রেখে। তারপর প্রত্যেকটা সোর্সের যে ইফেক্ট আসলো, দ্যাট মিনস সেটা ভোল্টেজ হতে পারে বা কারেন্ট আসতে পারে, সেই ইফেক্ট গুলোকে যদি আমি অ্যালজাব্রিক সাম করি তাহলে আমি টোটাল ইফেক্টটা পেয়ে যাব। কথা বুঝতে পারছি? জি। এই যে এখানে আপনার ইয়াটা বলে দেওয়া আছে, যে স্টেপসটা, আমি যে স্টেপস গুলো বললাম এখানে বলে দেওয়া আছে। তো কি বলছে, টার্ন অফ অল ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস এক্সেপ্ট ওয়ান সোর্স, মানে ওই যে একটা সোর্সকে অ্যাক্টিভ রেখে বাদ বাকি সবগুলা ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে ইনঅ্যাক্টিভ করবেন। এরপর এই অ্যাক্টিভ সোর্সের জন্য যে জিনিসটা আপনি দরকার সেটা আপনি বের করবেন, সেটা আপনি নোডাল অ্যানালাইসিস ইউজ করে বের করতে পারেন, মেশ অ্যানালাইসিস ইউজ করে, যেটা ইচ্ছা আপনি সেটা বের করবেন। বাট ওই অ্যাক্টিভ সোর্সের জন্য, ওই একটা অ্যাক্টিভ সোর্সের জন্য আপনি আপনার ডিজায়ার্ড প্যারামিটারটা বের করবেন। এরপর কি করবেন, এরপর ওই রিপিট স্টেপ 1, মানে এই স্টেপটা আপনাকে রিপিট করতে হবে বাদ বাকি সোর্স গুলার জন্য, যতগুলা সোর্স থাকে সবগুলা সোর্সকে ইন্ডিভিজুয়ালি অ্যাক্টিভ ধরে ধরে এবং বাদ বাকিগুলোকে ইনঅ্যাক্টিভ ধরে ধরে ওই সেম প্যারামিটার গুলো আপনাকে বের করতে হবে। যখন আপনার সবগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য এই প্যারামিটারটা বের হয়ে যাবে, তখন কি করতে হবে, টোটাল যে কন্ট্রিবিউশনটা আসবে সেটা হবে কি, এই যে আপনি বের করছেন প্রত্যেকটার জন্য সেগুলো অ্যালজাব্রিক্যালি যদি আপনি যোগ করেন ওই কন্ট্রিবিউশন গুলোকে, তাহলে আপনি টোটাল কন্ট্রিবিউশনটা পেয়ে যাবেন। ক্লিয়ার?
বুঝা গেছে? ওকে স্যার। জি স্যার। আচ্ছা, এই সো এইটা গেল আমার হচ্ছে সুপারপজিশন থিওরেম। আমরা ম্যাথ করব পরে, আজকে অত সময় নাই, তো আমি জাস্ট থিওরেম গুলো ব্যাখ্যা করে দিচ্ছি। সোর্স ট্রান্সফরমেশনটা পরে দেখাবো। এরপর আমরা চলে যাব হচ্ছে থেভেনিনস থিওরেম। থেভেনিনস থিওরেমটা কি দেখেন, থেভেনিনস থিওরেম যেটা বলছে, ধরেন আমি আপনাকে একটা সার্কিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, তাহলে তারপরে স্টেটমেন্টে যাব। দেখেন, থেভেনিনস থিওরেম বলছে যে ধরেন এইটা একটা আহ, হুম ধরেন কি বলছে যে ধরেন এখানে আমার একটা সার্কিট দেওয়া আছে, ধরেন একটা বড় সার্কিট আছে। এখন ধরেন আমার কোনো ক্রমে, ধরেন আমি কি করতে চাচ্ছি যে আমার সার্কিটটা একটু মডিফাই করতে হবে, কিন্তু সেক্ষেত্রে আমার এই জিনিসটাকে ঠিক রাখতে হবে। কথা বুঝাইতে পারছি? আমি পুরা এই যেখানে যে এত বড় একটা সার্কিট আছে, এই বড় সার্কিটটাকে আমি ছোট করে নিয়ে আসতে চাচ্ছি, কিন্তু ওই সার্কিটের মধ্যে আমার এই অংশটুকু ঠিক রাখতে হবে, মানে আরএলটা আরএলই থাকবে। কথা বুঝাইতে পারছি? জি স্যার। আরএলটা আমার আরএলই থাকবে, এটা আমি চেঞ্জ করতে পারবো না। তাহলে ওইটা অনুযায়ী বাদ বাকি গুলোকে চেঞ্জ করবো, একটা ছোট একটা সিম্পল একটা সার্কিটে নিয়ে আসবো থেভেনিনস থিওরেমের মাধ্যমে। তাহলে কি হবে, এইটুকুকে আমরা কি করতে পারি, তাহলে এই বড় সার্কিটটাকে, এই যে অংশটুকুটা, এই অংশটুকুটাকে ঠিক রেখে আমরা এই বড় সার্কিটটাকে একটা সিম্পল একটা রেজিস্ট্যান্স এবং আরেকটা সিম্পল একটা ভোল্টেজ সোর্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। এটা সিম্পল একটা সার্কিট হলো না? এই যে আগের যে সার্কিটটা ছিল, স্যার এই সার্কিটটাকে আমরা কনভার্ট করে এরকম একটা সিম্পল একটা সার্কিটে নিয়ে আসতে পারি, যেখানে এই ভোল্টেজ সোর্সটার ভ্যালু ধরেন ভিটিএইচ, টিএইচ মানে থেভেনিন থেকে আসছে, আর এই যে রেজিস্ট্যান্সটা, সেই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে আরটিএইচ, যেটাকে বলতেছি আর থেভেনিন। এরকম একটা সিম্পল একটা সার্কিটে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে তাহলে এখন আমার কাজ হচ্ছে কি আরটিএইচ বের করা এবং ভিটিএইচ বের করা না? হুম তাহলে এখন আমার কাজ কি, এই যে সিম্পল একটা সার্কিট আমি বের করলাম, আমি তো আরএলটাকে ঠিকই রাখছি, তাহলে আমার কাজ কি আরটিএইচ এবং ভিটিএইচ টার মান বের করে না? জি স্যার। হ্যাঁ। তাইলে হ্যাঁ, সো তাইলে আমি ওই সার্কিটটা মানে আমার ভ্যালুটা মানে তাহলে আমার সিম্পল সার্কিট একদম টোটাল ইয়া হলো, কমপ্লিট হলো। তাহলে আমার আরটিএইচ এর ভ্যালু বের করতে হবে, ভিটিএইচ এর ভ্যালু বের করতে হবে, মান জানতে হবে। তাহলে আমার এই দুইটার মান কিভাবে জানতে পারি? তাহলে যেটা হচ্ছে, তাহলে আরটিএইচ এবং ভিটিএইচ এর ভ্যালুটা কত হবে সেটা, তাহলে এখন আমি আপনাকে সহজে বলে দিচ্ছি। তাহলে আরটিএইচ এর ভ্যালু হবে যে দুইটা পয়েন্টের অ্যাক্রসে, মানে আপনি তো এটাকে ঠিক রাখছেন না, হুম। তার মানে এই পয়েন্ট মানে হচ্ছে এইটা আর এইটা, তাহলে এই পয়েন্টের অ্যাক্রসে আপনার টোটাল যে ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সের ভ্যালুই হবে আরটিএইচ। তার মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। আর ভিটিএইচ হবে এই যে যে পয়েন্টটাকে আপনি ঠিক রাখছেন, যে পয়েন্টটাকে আপনি একটা ঠিক মিনিট, রাখছি। যে পয়েন্টটাকে আপনি ঠিক রাখছেন, তার মানে কোন পয়েন্ট, টার্মিনাল, এই টার্মিনাল এবং বি টার্মিনালের অ্যাক্রসের এইটাকে আপনি ঠিক রাখছেন না? তার মানে ওই টার্মিনাল কোনটা, এ এবং বি, তাহলে এই টার্মিনালের অ্যাক্রসে, এই টার্মিনালে আপনার ওপেন সার্কিট ভোল্টেজ, তার মানে এটাকে তখন আপনার বাদ দিয়ে ফেলতে হবে, এই আর এলটা তখন বাদ দিবেন, এই আর এলটা চিন্তা, তার মানে ওপেন সার্কিট। তার মানে কি করবেন, এই টার্মিনাল থেকে এইটাকে খুলে ফেলবেন। দ্যাট মিনস তাহলে কি আসলো, ওপেন সার্কিট বলতে কি বোঝাচ্ছে, যেরকম এই যে এটা ছিল এই টার্মিনাল, তাহলে এখানে ছিল এই টার্মিনাল, এটা ছিল বি টার্মিনাল, তাহলে ওই যে ওই দুইটা টার্মিনালটাকে আমি ওপেন করে দিলাম, তা যেটাকে আমি ঠিক রাখছি ওই ওপেন করে দিয়ে যেটাকে এই যে ঠিক রাখছিলাম, এই যে এখানে এই টার্মিনালে আমি ঠিক রাখছি না, মানে আর এলটাকে ঠিক রাখছিলাম না, হুম হুম। ওই টার্মিনাল থেকে খুলে ফেলবো, এটা খুলে ফেলে তাহলে ওপেন সার্কিট হলো, তার এর অ্যাক্রসের যে ভোল্টেজ সেটাই হচ্ছে ভিটিএইচ, সেটা বের করতে হবে। কথা বুঝাতে পারছি? জি জি স্যার। স্যার। আরেকবার বলছি, তাহলে ভিটিএস টা কিভাবে বের করব, ওই টার্মিনাল থেকে যে এলিমেন্টটাকে আমি ঠিক রাখছি ওই এলিমেন্টটাকে খুলে ফেলে দিব, তাহলে আমার ওই টার্মিনাল দুইটা ওপেন হয়ে যাবে, এবং ওই ওপেন সার্কিটের অ্যাক্রসে এই ওপেন টার্মিনালের যে ভোল্টেজটা সেটাই হবে আমার ভিটিএইচ। আর আরটিএইচ হবে কিভাবে, আরটিএইচ হবে আপনার কি করতে হবে, আরটিএইচ টা কিভাবে হবে দেখেন, তাহলে আমি যদি আরটিএইচ টা হবে ওই টার্মিনাল থেকে আপনি এটা তো খুলে ফেলছেন, ঠিক আছে, আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে হবে। আরটিএইচ টা কিভাবে বের করবেন দেখেন দেখাচ্ছি।
কিভাবে বের করবেন? তাহলে ওই সার্কিটটা আঁকেন আগে আঁকেন ওই সার্কিটটা আগে আঁকেন। আমি বলছি যে আপনার ইকুইভ্যালেন্স সার্কিটটা কিরকম হবে, ইকুইভ্যালেন্স মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কিভাবে হবে। আমি এই দুই টার্মিনালে ছিল আপনার হচ্ছে এই যে আর এল, আমি বলছিলাম যে আপনার আরটিএইচ টা হবে কোনটা, ওই যে টার্মিনাল ওই টার্মিনালের অ্যাক্রসে আপনার ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সটা দেখা যায় সেটাই হচ্ছে আপনার আরটিএইচ। তাহলে আপনার কাজ হচ্ছে কি আরটিএইচ বের করার কাজ হচ্ছে আপনার কাজ হচ্ছে ওই টার্মিনাল থেকে ওই টার্মিনাল থেকে ওই পয়েন্টটাকে খুলে ফেলা, যেটাকে আমি ঠিক রাখছি, খুলে ফেললাম, এটাকে একটু মুছে দিই। তাহলে আমার এখন এখানকার আরটিএইচ বের করতে হবে। আচ্ছা খুলে ফেললাম। এখন কাজ হচ্ছে কি, যে সোর্স গুলো রয়েছে, যে ইন্ডিপেন্ডেন্ট যে সোর্স গুলো রয়েছে, আমি আবার বলছি যে ইন্ডিপেন্ডেন্ট যে সোর্স গুলো রয়েছে সেগুলো ক্ষেত্রে আপনি চিন্তা হবে। আমরা তো ডিপেন্ডেন্ট সোর্স গুলোর জন্য আমরা প্র্যাকটিস করবো না, কথা বুঝাতে পারছি? জি স্যার। জি আমরা স্যার। আমরা শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট প্রবলেমের জন্যই করব, ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য। সো ইন্ডিপেন্ডেন্টের জন্য যেটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট যে সোর্স গুলো রয়েছে, যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে ভোল্টেজ সোর্সকে আপনাকে শর্ট মানে সোর্স গুলোকে তখন ইনঅ্যাক্টিভ করে দিতে হবে, সব সোর্স গুলোকে রেজিস্ট্যান্স ক্যালকুলেট করার ক্ষেত্রে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করার ক্ষেত্রে সব সোর্স গুলোকে আপনার ইনঅ্যাক্টিভ করে দিতে হবে। তাহলে ইনঅ্যাক্টিভ কিভাবে করব, এখানে যে ভোল্টেজ সোর্স আছে ভোল্টেজ সোর্সকে ইনঅ্যাক্টিভ করে কি দ্বারা, শর্ট করে দিয়ে না। জি স্যার। তাহলে যেখানে যেখানে ভোল্টেজ সোর্স গুলো আছে সেখানে সেখানে আমি কি করে দিব, শর্ট করে দেব। আর তাহলে কারেন্ট সোর্স আছে এটাকে আমার ইনঅ্যাক্টিভ করতে হবে, তার যেখানে যেখানে কারেন্ট সোর্স আছে সেটাকে আমরা ইনঅ্যাক্টিভ করে দিতে হবে। ইনঅ্যাক্টিভ করব কি করা, যে ওপেন সার্কিট করে দিয়ে। তাহলে এখানে একটা মডিফাইড আমি সার্কিট পাইলাম, এখন আপনি আরটিএস বের করেন। কথা বুঝাতে পারছি? এই দুই প্রান্তের অ্যাক্রসে আপনি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করেন, তাহলে সেইটাই হবে আরটিএইচ, এবং সেটা হচ্ছে এরকম। তাহলে এইভাবে আপনি একটা সিম্পল সার্কিটে রূপান্তর করতে পারলেন, যেখানে আপনি যে আরএলটা হলো যে এইটা। এখন ধরেন আপনার কি ছিল, যে ধরেন এটা কি সুবিধাটা কি, ধরেন আপনার কি ছিল যে আপনার এই বড় সার্কিটে এই আরএল এর মধ্য দিয়ে কত কারেন্ট যায়, ধরেন এটার মধ্যে দিয়ে কত কারেন্ট যায় আইএল, সেটা বের করা লাগতো। তাহলে এই সার্কিট ইউজ করে বের করা যতটা কঠিন, দেখেন তো এই আরএল এর মধ্যে দিয়ে যেটা কারেন্ট যাচ্ছে আইএল, এই সার্কিটটা ইউজ করে খুব সহজে আমি আইএল বের করতে পারবো না, কারেন্ট মানে আপনি কারেন্ট এই যে এখানে আইএলটা বের করা যাবে না খুব সহজে। কিভাবে বের করবেন আইএলটা? খুব ইজিলি বের করা যায় কিভাবে, আইএল ইজ ইকুয়ালস টু VTH ডিভাইডেড বাই কত, আরটিএইচ। RTH প্লাস RTH। RL। খুব সিম্পলি বের করা যায় না? ওকে। যেটা আমার এই ইকুয়েশন থেকে এই সার্কিট থেকে যদি আমি বের করতে চাইতাম, আপনার কি করা লাগতো, মাল্টিপল, ধরেন আপনি নোডাল অ্যানালাইসিস বা মেশ অ্যানালাইসিস মানে টেকনিক ইউজ করতেন, তাহলে মাল্টিপল নোড গুলোতে আপনার নোডাল অ্যানালাইসিস ইউজ করতে হইতো, বা আপনার কি প্রত্যেকটা লুপে আপনার মেশ অ্যানালাইসিস ইউজ করতে হইতো, তাই না? কিন্তু আমরা কি করলাম, যে পয়েন্টের আমার প্যারামিটারটা বের করতে হবে সে এলিমেন্টটাকে আমি ঠিক রেখে বাদ বাকি যে কমপ্লেক্স যে সার্কিট আছে সেটাকে আমি এরকম সিম্পল একটা সার্কিটে নিয়ে এসে তারপর আমি সলভ করলাম। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, সো এইভাবে আমরা কাজটা করতে পারি। সো এখন আমরা স্টেটমেন্টটা দেখি। স্টেটমেন্টটা কি বলছে, যে থেভেনিনস থিওরেম স্টেটস দ্যাট এ লিনিয়ার টু টার্মিনাল সার্কিট, মানে যে দুইটা টার্মিনাল, এরকম দুইটা টার্মিনাল সার্কিট ক্যান বি রিপ্লেসড, মানে ওই যে সার্কিটটা রিপ্লেস করা যেতে পারে, যে আমরা রিপ্লেস করছিলাম বাই এন ইকুইভ্যালেন্ট সার্কিট, যেখানে থাকে একটা ভোল্টেজ সোর্স ভিটিএইচ, একটু আগে দেখালাম যে ভিটিএইচ, যেখানে থাকবে একটা ভিটিএইচ আর এর সাথে একটা সিরিজের রেজিস্ট্যান্স থাকবে আরটিএইচ, আর ভিটিএইচ হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ, ওই টার্মিনালের অ্যাক্রসের ওপেন সার্কিট ভোল্টেজ, যেটা একটু আগে দেখাইছি। আর আরটিএইচ হচ্ছে ইজ দ্য ইনপুট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এট দ্য টার্মিনাল, মানে ওই টার্মিনাল থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা পাওয়া যায় সেটা, যেখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমি বের করছি when the independent sources are turned off। আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলোকে টার্ন অফ করে দিছি, ভোল্টেজ সোর্সের জায়গায় আমরা শর্ট করে দিছিলাম এবং কারেন্ট সোর্সের জায়গায় আমরা ওপেন করে দিছিলাম। কথা বোঝা গেছে? জি স্যার। স্যার আজকে আর কন্টিনিউ করেন না স্যার, আবার 10টা থেকে আরেক ক্লাসের লিংক দিয়ে দিছে স্যার। আচ্ছা জাস্ট আমি বলি, একটু একটা জিনিস খেয়াল করেন, তাহলে থেভেনিনস থিওরেমটা যদি বুঝেন আপনি হচ্ছে থেভেনিনস থিওরেম এবং নর্টনস থিওরেমটা প্রায় সেম। খালি কি বলছে যে একটু জাস্ট বলে দে, এটা খুবই, এটা যদি না বলে তাহলে আবার ইয়ে হয়ে যাবে, জাস্ট 1 মিনিট লাগবে। থেভেনিনস থিওরেমটা স্যার। এবং নর্টনস থিওরেমটা প্রায় সেম, কোনো
কিচ্ছু নাই, খালি একটু জিনিস কি আমরা কি বলছিলাম দেখেন, ওইখানে দেখেন আগে সার্কিটের কথা চিন্তা করেন, এখানে ছিল RL তাই না, হুম ফিক্স রাখছিলাম না RL, এবং স্যার আরেকটা ক্লাস শুরু হওয়ার সময় গেছে স্যার, একটু তাড়াতাড়ি করলে ভালো হয় স্যার। হ্যাঁ তাড়াতাড়ি করে দিচ্ছি। সো RL ছিল, তো এখন কি করা হচ্ছে, RL ছিল, তো আমরা কি করছিলাম, এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ছিল, এটা হচ্ছে RTh ছিল, আর এখানে ছিল কি প্লাস মাইনাস VTh, তাই না, এটাই ছিল থেভেনিনস থিওরেম তাই না, হুম জি হুম স্যার। থেভেনিনস থিওরেম। কিন্তু আমরা নর্টনস থিওরেমে যেটা বলবো সেখানে হচ্ছে কি, যে যে টার্মিনালটা ঠিক রাখতে হবে, এটা ঠিক রাখলাম। তো আমরা কি করব সেই ক্ষেত্রে, একটা রেজিস্ট্যান্স দ্বারা প্রকাশ করব যেটা প্যারালালি থাকবে, সেটা হচ্ছে RN, যেহেতু RN কি নর্টন থিওরেম যেহেতু সেজন্য নর্টন, আর এখানে ভোল্টেজ সোর্স না ইউজ করে আমরা কারেন্টটা বের করব, যেটাকে আমরা বলছি IN, ঠিক আছে, এইরকম। তখন ইকুইভ্যালেন্ট সার্কিট, সিম্পল সার্কিটটা দেখতে হবে যেরকম, কিন্তু থেভেনিন এর ছিল যেরকম। কথা বুঝাতে পারছি? জি স্যার। তার মানে নর্টনস থিওরেমকে আমাকে তখন বের করতে হবে RN এবং RN এবং IN, ঠিক আছে, এবং ওগুলো কিভাবে বের করতে হয় ওগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো। ক্লিয়ার? স্যার ক্লাস, হ্যাঁ স্যার রেকর্ডেড ক্লাসটা দিয়ে দিয়েন। হ্যাঁ দিয়ে দিব। আচ্ছা।